পুলিশ ফাইল। দিদি, ও দিদি, কি ব্যাপার? বলছিলাম বাবুদের পেশেন্ট ভর্তি, তাই দেখা করতে এসেছি। এখন কি ভিজিটিং আওয়ার্স নাকি? ওনাদের ভেতরে এনেছিস কেন? আমিও তো তাই বললাম। বদন, হাত পেতে কত টাকা নিয়েছিস? ম্যাডাম, সেসব জেনে আর কি হবে? তার চেয়ে বরং আমরা যার সাথে দেখা করতে এসেছি তার সাথে একটু দেখা করিয়ে দিন না। আপনাদের দেখে তো বেশ শিক্ষিত লোক বলেই মনে হচ্ছে, কিন্তু হসপিটাল, নার্সিং হোমে যে একটা ভিজিটিং আওয়ার্সের ব্যাপার থাকে সেটা জানা নেই? জানি সিস্টার, কিন্তু খুব দরকার, তাই তোই আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ দিন না একবার দেখা করিয়ে। হবে না, ওপর মহলের চাপ আছে, আপনারা আসুন। উনি আপনি ভাববেন না, আমাদেরও ওপর মহলে অনেক জানাশোনা আছে, আর তাছাড়া আপনার চাকরি নিয়ে কোনো টানাটানি করবে না। কিন্তু ম্যাডাম প্লিজ, শুধু 5 মিনিট। ঠিক আছে, কিন্তু এই 5 মিনিটেই সব কথাবার্তা বলে নেবেন। কোন ওয়ার্ড? মেটার্নিটি। আসুন। আসুন, এটাই হচ্ছে ম্যাটারনিটি ওয়ার্ড। কোন পেশেন্ট আপনাদের? আরে, পেশেন্টের নাম কি আপনাদের? চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? বলুন। শুনুন, আপনার নামই তো খাদিজা বিবি। আচ্ছা, আপনারই তো আজ ডেলিভারি হয়েছে। প্লিজ প্লিজ কাঁদবেন না, বলুন কি হয়েছে? আমার বাচ্চা আজ জন্মের পরই মারা গেছে। সত্যি কথা বলছেন? হ্যাঁ, কিন্তু ওনার বাচ্চা জন্মেই মারা যায়নি, উনি মরা বাচ্চা প্রসব করেছেন। বাচ্চাটার বডিটা ওনাকে দেখিয়েছিলেন?
হ্যাঁ, কিন্তু কেন? আচ্ছা, ডেড বডিটা কোথায়? আপনারা কে মশাই? আমাকে এইভাবে জেরা করছেন? যা জানতে চাইছি তার জবাব দিন। বাচ্চাটার বডিটা কোথায়? কি আশ্চর্য! এত বড় অর্ডার সিটি আপনাদের! আপনারা আমাকে জেরা করছেন কোন অধিকারে? কোন অধিকারে? সিআইডি। হ্যাঁ, এবার বলুন বাচ্চার ডেড বডিটা কোথায় রেখেছেন? আমি আমি কিছু জানি না। আমি কিছু জানি না। সরকার, দাঁড়ান দাঁড়ান বলছি। বাচ্চার ডেড বডিটা কোথায়? আমি কিছু জানি না। আমি সত্যি কিছু জানি না। আপনি জানেন না? না, সত্যিই জানেন না? বললাম তো আমি কিছু জানি না। ঠিক আছে, আমরা যখন এসেই পড়েছি আমরাই খুঁজে বার করে নেব। মিস্টার সরকার, স্যার, তন্ন তন্ন করে খুঁজে রাখো নার্সিংহোমের 1 ইঞ্চি জায়গা যেন বাদ না পড়ে। ওকে। স্যার, স্যার, স্যার একবার এদিকে আসুন স্যার। স্যার, সোহান নার্সিং হোম, বর্তমানে এই নামটি বহু মানুষের কাছে পরিচিত। আর শুধু এই নার্সিং হোমই নয়, এর সাথে জড়িয়ে রয়েছে আরো বহু নার্সিং হোমের নাম, যা উঠে এসেছে সংবাদের শিরোনামে। না না, এখানে কোনো আমি বলছি তো আমাদের সিডব্লিউসি বলতে বোঝে। জনা 10 বাচ্চাকে এখানে আনঅথরাইজড ভাবে রাখা আছে। তো সেই ইনফরমেশন পেয়ে আমরা এখানে এসে যেটা দেখলাম যে 10টা বাচ্চা রয়েছে, 10টাই মানে গার্ল চাইল্ড এবং 1 মাস থেকে আরম্ভ করে 10 মাস বয়সের 10খানা বাচ্চা রয়েছে এবং এদেরকে অন্য একটা জায়গা থেকে 2জন মহিলা এখানে ভাড়ায় রেখে গেছিলেন আর কি। এখানে উপরের একটা ফ্লোর ওরা ভাড়া নিয়েছিল, ভাড়া নিয়ে তারা রেখে গেছিল। তারা আগেই এখান থেকে পালিয়ে গেছে। তাদের ব্যাপারে মানে তাদের সম্পর্কে আমরা কিছু ক্লু পেয়েছি, সেগুলো আমরা ট্রেস আউট করছি। আপাতত বাচ্চাগুলোকে ফর মানে সেফ শেল্টার কাছাকাছি ইএসআই হসপিটালে সেখানে ওদের শেল্টারের জন্য ট্রান্সফার করা হয়েছে। 10 তারিখে শিফট করেছিল। আচ্ছা, মানে ওপরতলা যে আমাদের পুতুল ব্যানার্জির যে মেয়ে আছে, রিনা ব্যানার্জি, মানে ওই ওপরটা 3তলাটা শিফট করে দিয়েছে। বললো এরম এরম ভাড়া দিন, আমার বাচ্চাগুলো আমি দোস্তি করে, আমার ঘুম আছে, আমি নিয়ে চলে যাবো। কে বলেছিল? ওইটা ওই আমাদের বাসন্তী। এই বাচ্চাগুলোকে দেখভাল কে করতো? ওই দুটো মেয়ে, মানে ওই বাসন্তীর দুটো বেশটা বাচ্চা, একটা বয়স্ক মহিলা আর একটা জোয়ান মহিলা। তারা কি বাসন্তী থেকে এসেছিল? হ্যাঁ, বাসন্তীর থেকে এসেছিল। এখানে 5-6 মাসে বাচ্চাও আসে না, এইসব বাচ্চা আমি এসে থেকে দেখি বাচ্চাগুলো আছে। মাঝে মাঝে বাচ্চা এখান থেকে চলে যায়, কোথায় চলে যায় জানি না, মাঝে মাঝে জানি না।
সত্যি কথা বলুন না। হ্যাঁ সত্যি করেই বলছি। 5-6 মাসের বাচ্চাগুলো কোথায় যায়? আমি জানি না, আমরা রান্না করি। এদিকে সমাজ কল্যাণমূলক কাজও ছিল, কিন্তু তার পিছনে যে এই অন্ধকার জগৎ কাজ করতে আমরা তো ভাবতেও পারিনি কোনোদিন। স্বপ্ন শোনেন, কবরটা তো আমি খুঁড়েছি, আমি নিজে হাতে বের করেছি, দেখবেন সেখানে ছোট বাচ্চা শিশু পাওয়া গেছে, চুল টুল সমেত, হাড়গোড়, সিরিঞ্জ, ওষুধের শিশি, পাইপ, এগুলো পাওয়া গেছে। কিন্তু কার বাচ্চা কোথার থেকে আসলো, কে রাখলো, এইটাই তো ধন্দা। এখন জানতে পারছি না এরাই করছে। না না না, না এখানে কোনো এটা আমি বলছি তো, আমাদের সিডব্লিউসি বলতে বোঝে চাইল্ড ওয়েলফেয়ার আমাদের কমিটি। কমিটির বাস একেবারে লিগ্যাল প্রসেসে যেটা করণীয় সেটাই হচ্ছে। এতগুলো বাচ্চা এখন কোথায় শিফট করবে? সেগুলো সিডব্লিউসি ডিসিশন নেবে, কারণ বললাম আলটিমেট CWC অথরিটি মেম্বার আমাদের এখানে উপস্থিত হয়েছেন। একজন উপস্থিত আছে, আমরা তাদের সঙ্গে বসে কনসাল্ট করছি। তিনজন অ্যাটলিস্ট সিডব্লিউসি মেম্বার তারা হচ্ছেন একসাথে ডিসিশন নেবে। ছবি নেবেন না, বাচ্চাদের ছবি নেবেন না। 2016 সালে 22 নভেম্বর রাতে বাগজোলার এই নামকরা সোহান নার্সিং হোমে রেড পড়ে সিআইডির। গোটা নার্সিং হোমকে ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। এই নার্সিং হোমে ভর্তি জনৈক খাদিজা বিবির সদ্যজাত সন্তানের মৃতদেহ খুঁজতে গিয়ে বেরিয়ে পড়ে নৃশংসতার কালকেউটে। খবরের কাগজের মাধ্যমে এতদিনে আপনারা নিশ্চয়ই জানতে পেরে গেছেন যে কিভাবে কিছু কতিপয় লোভী নিষ্ঠুর মানুষ বহু মায়ের কোল খালি করে দিয়েছে, কিভাবে তারা দিনের পর দিন সেই সদ্যজাত শিশুদের নিয়ে নোংরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাই তো আমরা সব সময় আপনাদেরকে বলি যে খবরের কাগজে সবটা লেখা থাকে না, আর সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। তাই আজকের এই পর্বে দেখুন কার নির্দেশে কিভাবে দিনের পর দিন চলেছে সেই ঘৃণ্য ভয়ঙ্কর ব্যবসা, কিভাবে ছড়িয়ে পড়েছে অপরাধের জাল। তাই আজ আমরা শিশু পাচার চক্রের সেই পান্ডারি খোঁজে। তাই সবটা জেনে নিন আর সতর্ক হয়ে যান। কি হলো? আমার দিকে তাকাবে না বলে ঠিক করেছো? কি হলো? জবাব দাও। হাত সরান, কেন? আমার শরম লাগে। কি করছেন কি? প্যার আর মোহব্বত। একটা কথা বলবো? নিশ্চয়ই, বলো। আপনি আমাকে এরকম সারা জীবন প্যার মোহব্বতের মধ্যেই রাখবেন তো? আল্লাহ তাআলা চাইলে নিশ্চয়ই রাখবো। আর যদি সে আসে? কে কে আসবে? আমার সতীন। কোনো চিন্তা নেই, তোমাকে সারাটা জীবন এমনি করেই রাখবো। শুনছো? হ্যাঁ বলো। ভাবছি আজকে একটু সিমুই রাখবো। বেশ তো, রাধো না। আমাকে একটু দুধ এনে দেবে তো? তুমি চাইলে বেগম জান জান্নাত এনে হাজির করে দেবো তোমার সামনে। হারাম জাদি! কি গো, তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি ডাইনি দাঁড়াতে এসেছি। কি বলছো আপা? ছি ছি, ছিচি করলে না তোর মুখে নুরো জেলে দেবো। হতবাগী, তুই আমার বোনের উপর ভাগ বসাতে এসেছিস? আমি জোর করে হামলে পড়েছি নাকি? ও তো আমাকে শাদি করে নিয়ে এসেছে। কি গো, তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ মানে শোনো, খবরদার তুমি যদি ওর পক্ষ নিয়ে কথা বলেছো তো। না না, আমি ওর পক্ষ নিচ্ছি না। শোনো আয়েশা, আমার কথাটা শোনো। শুধু বলছি তোমরা ঝগড়া করো না। ঝগড়া? এবার তো মারপিট হবে, পিটিয়ে লম্বা করে দেবো মেয়েটাকে। শোনো, আমার কথা শোনো, ওসব করো না। সব কথা শুনবো, আগে ওকে খেদিয়ে বিদায় করো এক্ষুনি। কিন্তু আমি যে ওকে। তুমি ওকে তাড়াবে কিনা? আরে শোনো তো। ঠিক আছে, তাহলে আমি আজ চিন্তা রাখবো। বেরো বেরো, যাবো না, বেরো, বেরো বলছি এখান থেকে। যাবো না, বেরো, চলো না, আমি যাবো না, আমি
আমি যাবো না, বেরোবো না, বেরো, আমি যাবো না, তোকে যেতেই হবে, যাবো না, তুই আমার বোনের ঘর ভাঙবো না, আমি যাবো, বেরো এখান থেকে, আমি যাবো না, যাবো না, তোকে যেতেই হবে, যাবো, তুই বেরো বলছি, তুই বেরো। তখন তো খুব বড় মুখ করে নিয়ে গিয়েছিলেন বাড়িতে, তা এখন কি হবে? এর দায়িত্ব কে নেবে? আল্লাহ তাআলা সবার দায়িত্ব নিজের কাঁধে নেন মিয়া, তোমার কোনো চিন্তা নেই। কোনো চিন্তা নেই মানে? আমি এখন এই মেয়েটাকে নিয়ে কি করবো? হ্যাঁ, মাত্র 4 ক্লাস পর্যন্ত পড়েছে, ও কোনো ভালো কাজ বাজ পাবে না। এখন ওর খরচ কে দেবে? হ্যাঁ, ওখানে কে খাবে? হ্যাঁ, তা জাহাঙ্গীর টাকাটা দেবে তো? জাহাঙ্গীরের সঙ্গে আমি কথা বলেছি, কিন্তু বিবির ভয়ে টাকা পয়সা। দাও দাও, আর 10 বছরের সঙ্গে বিয়ে দাও। তখন তো আমি কত করে বারণ করলাম, শুনলে না। আর তুমি থামো তো, তুমি চুপ করো। শুনুন মিয়া, আমরা ইচ্ছা করলে পুলিশে সবাই মিলে যেতে পারি, কিন্তু তার নিন্দার ভয়ে আমরা যাব না। তাই এখনো বলছি, আমার নাদিরাকে আপনার ভাইপোর সঙ্গে যেমন বিয়ে দিয়েছিলেন দায়িত্ব নিয়ে, তেমনি ওর ভর পেটের দায়িত্ব এখন আপনাকেই নিতে হবে, বুঝতে পেরেছেন? আমি বসে বসে ওকে গেলাতে পারবো না, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ঠিক আছে, গুনাহ যখন করেছি প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। আমি নাদিরাকে ঠিক কোনো না কোনো কাজে ঢুকিয়ে দেবো। কাজ তো আছে, কিন্তু ও কি পারবে? কেন পারবে না ডাক্তারবাবু? আপনি নিজে ওকে হাতে ধরে শিখিয়ে পড়িয়ে নেবেন। কিন্তু পয়সা তো খুব একটা বেশি কিছু দিতে পারবো না। শুরু তো করুক, তারপর আল্লাহর সহায় থাকলে একদিন ও টাকার গতিতে শোয়া বসা করবে। কি মন দিয়ে কাজটা করতে পারবে তো? এই দেখো, আরে বাবা, এত মুখ ছড়া হলে চলবে না, বলো পারবে তো? পারবো। তুমি তো মোটামুটি অনেক কিছু শিখে নিয়েছো নাদিরা, এইবার একটু ওই ডিসচার্জটা আমার কাছে শিখে নিতে পারলেই আমার আর কোনো অসুবিধা হবে না। সেটা আবার কি? নকুল, হ্যাঁ ডাক্তারবাবু? ওকে একটু বুঝিয়ে দাও। খুব সোজা ব্যাপার, যে বাচ্চা চায় না তাকে খসিয়ে দাও। মানে? অ্যাবর্শন বোঝো না? মানে গর্ভপাত, অর্থাৎ বাচ্চা নষ্ট করা। ওরে বাবা, ওসব শিখতে হবে নাকি? দেখো, অনেক বিবাহিতা মহিলারা আছে, তারা বাচ্চা চায় না, অর্থাৎ তাদের গর্ভজাত সন্তানকে তারা নষ্ট করতে চায়। আর শুধু তাদের কেন কথা বলছি, অনেক কুমারী মেয়েরাও ভরা পেটে আমার এখানে আসে তাদের বাচ্চা নষ্ট করার জন্য, জানো? কিন্তু এখানে তো কাউকে। এখানে ওসব হয় না, তার জন্য আলাদা জায়গা আছে। ও, কি সেকালে পারবে তো? পারলে মোটা টাকা পাবে, তোমার কপাল খুলে যাবে। নিম্নবিত্ত পরিবারের মেয়ে নাদিরা স্বামীর ঘর থেকে বিতাড়িত হওয়ার পর শুরু করে তার কর্মজীবন। তারপর ডক্টর মণ্ডলের কাছে থাকতে থাকতে শিখে নেয় চিকিৎসার খুঁটিনাটি, আর তারপরেই তার হাতে খড়ি হয় ডিসচার্জ অর্থাৎ গর্ভপাত করার কাজে। খুব বেশি লেখাপড়া না শিখলেও নাদিরা কিন্তু ছিল খুব পরিশ্রমী আর চালাক চতুর।
তাই এই অ্যাবর্শন করানোর পদ্ধতি শিখে নিতে তার বেশি দিন সময় লাগেনি। এমনকি এমনও সময় গেছে যে ডক্টর মণ্ডল পাশে দাঁড়িয়ে দেখেছেন আর অ্যাবর্শন করিয়েছে একা নাদিরা। কিন্তু তার হাত পাকা হওয়ার সাথে সাথে হঠাৎ একদিন ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। বলো কি, ডাক্তারবাবু মারা গেছেন? হ্যাঁ গো, আমি ওনার বাড়িতে গেছিলাম, হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে। সে কি, শুনে তো আমার কিরম হাত পা কাঁপছে। ওরকম একটা জলজ্যান্ত মানুষ হঠাৎ মারা গেল। আরে দূর, ওইসব না ভেবে চিন্তা করো আমরা কি করব, আমাদের পেটটা চলবে কি করে। ঠিক আছে, আমরা যেটা করছিলাম সেটাই করব। সেটাই করব মানে? কোথায় করব? আমাদের থরি নিজেদের ক্লিনিক আছে। নেই, তবে খুলতে কতক্ষণ? তুমি ক্লিনিক খুলবে? খুলবো। ডাক্তারবাবু না মরলেও আমি কিন্তু খুলতাম। কিন্তু টাকা টাকা কোথায় পাবে? দেখো, কাজটা ভালো করে শিখে নেবার পর ডাক্তারবাবু আমাকে উজাড় করে মাইনে দিয়েছিলেন, আর সেই সমস্ত টাকা তো আমি জমিয়ে রেখেইছি। আর যদি কম পড়ে তাহলে আমার গয়না তো আছেই। আচ্ছা, আমাকে তোমার সঙ্গে নেবে? নেব তো বটেই, আর ডিসচার্জের ব্যবসায় নামছি যখন, তখন তো ভালো করে আটঘাট আর দলবল নিয়েই নামবো। পরিচিত সবাইকে অবাক করে দিয়ে নাদিরা ক্লিনিক নামে নিজের একটি ছোট্ট ক্লিনিক খোলে নাদিরা। শুরু হয় ডিসচার্জ অর্থাৎ গর্ভপাত করার কাজ। এমনিতেই তার হাত এই কাজে যথেষ্ট পাকা ছিল, কিন্তু তার নিজের ক্লিনিক খোলার সাথে সাথে বেশ কয়েকদিনের মধ্যেই তার নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। এমনকি স্থানীয় বিভিন্ন নার্সিং হোম থেকেও ডাক পড়তে থাকে নাদিরার। বিচক্ষণ নাদিরা কিন্তু এখানেই থেমে থাকেনি, সে তার ব্যবসা আরও বাড়ায়, আরও একটি ক্লিনিক খুলে ফেলে সে। আর তারপরে তার জীবন মোড় নেয় অন্যদিকে। না, হবে না। বলছি তো, বিনে পয়সায় ডিসচার্জটা করে দিন। আপনার কাছে আমি কোনোদিন কোনো অনুরোধ করব। দেখুন, এখানে পয়সাটা কিন্তু কোনো ব্যাপার নয়। আমিও একসময় ওর মতো গরিব ঘরেরই মেয়ে ছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি বলছি যে যদি ডিসচার্জটা হয় ওর জন্য এটা বিপজ্জনক হতে পারে। আমি নাদিরা বেগমের মতো একজন শিল্পীর মুখ থেকে এসব কথা শুনছি। আমি তো শুনেছি যে এইসব কেস আপনি চোখ বন্ধ করে সেরে দেন। কাজটা যতটা সহজ ভাবছেন অতটা সহজ নয় আবুল ভাই, রিস্ক আছে। আরে মেয়েটার কিছু হয়ে গেলে আমাদের হাতে তো হাত করা পড়বে। শোনো নকুল, আমি কিন্তু পঞ্চায়েত সদস্য, হাতি আমাদের শক্তি। এই বাজারও কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েতটাকে ধরে রেখেছি। আর আমি থাকতে তোদের কে ছবি, কার ঘাড়ে কটা মাথা আছে সেটা আমি দেখে না। কিন্তু শুনুন শুনুন, আপনি আমার কথাটা রাখুন, কাজটা করুন। কসম খাচ্ছি যে এই ক্লিনিকটা এই এলাকার মধ্যে যদি 1 নম্বর বানিয়ে না দিই, তাহলে আমার নাম আবুল হোসেন নয়। আরে রাস্তাটা করে দেবো, তোমার আগের রাস্তা করেছি তো, পরপর সব হবে, তুমি চিন্তা করো না। সবাই বলছিল দাদাকে বললে হয়তো কিছু একটা করবে, করে দেবে। এই যে বেগম জান, কোথায় যাচ্ছেন? আপনি কবিতা তুমি এসো, আমি ঠিক রাস্তা ব্যবস্থা করে দেবো, চিন্তা করো না। আমাকে দেখে চমকে উঠলে যে। চমকাবই তো, আপনি তো একবার ঈদের চাঁদ হয়ে গেছেন। একদম হাসবেন না তো, আপনার উপর আমি কিন্তু খুব রেগে আছি। কেন? খুব তো বলেছিলেন যে আমার ক্লিনিকটা আপনাদেরকে 1 নম্বর করে দেবে, তা কই কিছুই তো সেরকম করলেন না। তা গত 7 দিনে আপনার ক্লিনিকে খদ্দের বেড়েছে না কমেছে? তা তো একটু বেড়েছে, কিন্তু
কেন বলুন তো? আরে বেগম, সব খদ্দের তো আমিই পাঠিয়েছি। নকুলকে জিজ্ঞেস করে দেখবেন, ও সব বলে দেবে। নকুল? কিন্তু ও তো আমায় কিছু বলেনি। আমি ওকে বলতে বারণ করেছিলাম। কেন? কেন মানে, উপকার করলে কাউকে মুখ ফুটে জানাতে নেই। তারপর আবার আপনার মতো সুন্দরী মহিলাকে। আমি সুন্দরী? হ্যাঁ, কেন ঘরে আয়না নেই? আপনি না খুব মজার মানুষ। এই মজার মানুষটা যদি বলে আপনাকে তার খুব পছন্দ, তাহলে কি আবার আপনি আগের মতো রেখে যাবেন? নাদিরা, বেগম, বেগম জান, নাদিরা। কি বললে তুমি? বলছি আমরা এবার শাদিটা করিনি? শাদি? হ্যাঁ। কিন্তু? আবার কিন্তু কিসে? না, শাদি করলে আমার এত বড় কাজ কারবার কে দেখবে বলো তো? উফ, আমি কি তোমার কাজ কারবার এসব ছাড়তে বলেছি? আমি রাজনীতি নিয়ে থাকবো আর তুমি তোমার কাজ নিয়ে থাকবে। বরং তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে 24 ঘন্টা পাশে পাবে। বেশ, এতে আমার কোনো আপত্তি নেই। তবে আমার আগের জীবনটা তুমি মেনে নিতে পারবে তো? নাদিরা, তুমি তো শাদি করেছিলে, তুমি তো হারামের কোনো কাজ করোনি। হ্যাঁ, তাহলে আমার মেনে নিতে অসুবিধাটা কোথায় বলো? তোমার মা, আব্বু? ওরাও কোনো আপত্তি করবে না। হাজার হোক, তুমি মাথা উঁচু করে খেটে খাও। আর ওরা যদি জানতে পারে যে আমার... ওরে বাবা, এসব কথা ওদের না জানালেই হলো। তাহলে তুমি আমাকে তোমার নিজের বিবি করতে চাও, তাই তো? আল্লাহ কাসম, তোমাকে পাশে পেলে আমার জীবনটা জান্নাত হয়ে যাবে। এর অল্প কয়েকদিনের মধ্যেই প্রবল প্রভাব প্রতিপত্তিশালী গ্রাম পঞ্চায়েত সদস্য আবুল হোসেনের সঙ্গে বিয়ে হয়ে যায় নাদিরার। এবং তাদের বিয়েতে আমন্ত্রিত ছিলেন সেই এলাকার নামি দামি ব্যক্তিরা। কিন্তু এখানেই শেষ নয়। বিয়ের পরেও নাদিরা তার ব্যবসা রমরমিয়ে চালাতে থাকে। আর সেই ব্যবসা চালানোর সঙ্গে সঙ্গে শুরু হয় তার জীবনের আর এক নতুন অধ্যায়। তাহলে কবে আসবো দিদি? যত তাড়াতাড়ি সম্ভব। কেউ জানতে পারবে না তো? তুমি নিশ্চিন্তে থাকো, কুকুর বেড়ালেও টের পাবে না। নাদিরা, কি ব্যাপার? বলছিলাম উনি তোমার সঙ্গে একটু কথা বলতে চান। কি ব্যাপারে? তুমি তাহলে আজকে এসো। হ্যাঁ, একটু দেখবেন দিদি, আমার বড্ড ভয় করছে। হারে না, ভয়ের কোনো কারণ নেই, আমি সব ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, এসো। আসো। বসুন। বলুন। আচ্ছা, ওই মেয়েটা কি গর্ভপাত করাতে চায়? হ্যাঁ। আপনি করিয়ে দেবেন? মা, টাকা পেলে কেন করাবো না? আর গর্ভপাত না করালে এর থেকে যদি বেশি অঙ্কের টাকা আপনি পান? মানে? ধরুন ওকে বুঝিয়ে সুঝিয়ে দেরি করে দিলেন, আবার বাচ্চাটা। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে বাবা, আপনি পুরোটা শুনুন না। আপনি কি বলতে চাইছেন আমি কিন্তু বুঝতে পারছি না। ধরুন বুঝিয়ে সুঝিয়ে দেরি করে দিলেন, তারপর বাচ্চাটা হলো, ওটা আমার হাতে দিয়ে দিলেন, আর আমি আপনাকে মোটা অঙ্কের টাকা দিলাম। মোটা টাকা? হ্যাঁ, একেবারে নগদ টাকা। কিন্তু বাচ্চাটাকে নিয়ে আপনারা কি করবেন? বিক্রি করে দেব। বিক্রি? কাকে? যাদের বাচ্চা নেই তাদের। এখন তো বাজারে রমরমা চলছে। ছেলে বাচ্চা 2 লক্ষ টাকা আর মেয়ে বাচ্চা 1 লক্ষ টাকা। বাবা, এত টাকা? হ্যাঁ, তবে কালো বাচ্চার চাহিদাও কম, দামটাও কম, মাত্র 80,000 টাকা।
আর আমি কত পাবো? বললাম তো, মোটা টাকা কমিশন। কিন্তু বলুন বলুন। পুলিশে যদি জানতে পারি? খোলাখুলি কি সব কিছু হয় আপা? সব লুকিয়ে ছড়িয়ে। যেমন আমার একটা এনজিও আছে, মানে স্বেচ্ছাসেবী সংস্থা, ওই সেই নামে স্বেচ্ছাসেবী সংস্থা। আর কি যে হয় সব তো বুঝতেই পারছেন। তাহলে আমায় কি করতে হবে? আমার তো অনেক এজেন্ট আছে বুঝলেন। আপনি শুধুমাত্র যারা বাচ্চা নষ্ট করতে আসে তাদেরকে একটু পুটিয়ে পাঠিয়ে দেরি করে রাখলেন, ব্যাস এইটুকু শুধু আপনার কাজ। এত সহজ? তাদের বাচ্চা তারা দেবে কেন আমায়? আপনি মরা বাচ্চা দেখাবেন। মরা বাচ্চা? কি এটা পারবেন না? তা পারবো। ব্যাস তাহলে দেরি কিসের, আজ থেকে শুরু করে দিন। আর যারা নার্সিংহোমে গর্ভপাত করতে আসে, শুধুমাত্র তারাই তো নয়, অনেকে তো নার্সিংহোমে ডেলিভারি কেসে আসে, তাদের সবাইকে ধরুন, কাউকে ছাড়বেন না। কি বুঝলেন? হ্যাঁ, কাঁদিস না বোন, কাঁদিস না। আরে যে গাছ একবার ফল দেয় সে বারবার ফল দিবে। তুই দেখিস, তুই আবার মা হবি, আর আমার এই হাত দিয়ে তোর বাচ্চার জন্ম হবে। কাঁদিস না, কাঁদিস না, চুপ কর, কাঁদিস না। না না না, আমার বাচ্চা কিছুতেই মরতে পারে না, আমার বাচ্চা কিছুতেই মরতে পারে না। দেখো কাণ্ড, কিন্তু কেন মরতে পারে না? আমি আমার বউকে অযত্ন রাখিনি, তাহলে বলতে পারেন আমার আমার বাচ্চা কি করে মারা যায়? এসব তো আল্লাহর মর্জি ভাই। আমি আমি আপনার কথা বিশ্বাস করি না। আপনি আপনি আমার বাচ্চা ফেরত দিন, আমার বাচ্চা ফেরত চাই আমি। দেখুন ভাই, এখন তো আর সেটা সম্ভব না, তবে আপনি যদি বলেন তো কিছু টাকার ব্যবস্থা করে দিতে পারি। এই, কার উপরে চোখ রাঙাচ্ছিস? হ্যাঁ, জানিস আমি কে? জানি, খুব ভালো করেই জানি। আর এটাও জানি আপনার বিবি বদ মতলবে একটা ঘাপলা করছে। তারা মারবো টেনে একজন, ওর বিবির নামে বদনাম। আবুল ভাই, যার হাতে এত ঘন ঘন মরা বাচ্চার জন্ম হয় তার তো এমনিতেই বদনাম হয়। এই, এরপর যদি একটা আজে বাজে কথা বলিস, জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। বেরো, বেরো এখান থেকে, চল। আমার বিবির নামে বদনাম, একটা সালা ট্রান্সফার করে দেবো। দেখবেন, খুব সাবধান কিন্তু। আরে বাবা, এইসব নিয়ে কোনো চিন্তা করবেন না, এইসব কাজ করতে করতে একদম পুরো হয়ে গেল। সে তো বুঝতেই পারছি, কিন্তু অনেকে সন্দেহ করছে। চলো চলো চলো, আসছি। সামান্য একটি মুসলিম ঘরের প্রায় নিরক্ষর এক গ্রাম্য মহিলা নাদিরা হয়ে ওঠে শিশু পাচার চক্রের মূল পাণ্ডা। দীর্ঘদিন ধরে এই নার্সিংহোম চলছে। পড়াশোনা ছিল? ওটা বলতে পারবো না, ও তো কিছু না কিছু জানে হয়তো। মানে ভালো পরিচিত? পরিচিত মানে এখানে চিনি যে এখানে ক্লিনিক আছে, আর বাড়ি ওই পাশে বাড়ি। এটা জানতেন যে এখান থেকে শিশু এত ছোট ছোট বাচ্চা পাচার হয়ে যায়, এখানে বিক্রি কেনারা যায়, মরা বাচ্চা বলে বাবা মাকে বলা? ওটা তো এখানে হতো না, তারপরে নিউজে শুনছি, খবরে দেখছি এটা তো বাগজেলায় যে সোহাম নার্সিংহোম হতো, এটাই এখানে শুধু দিচ্ছি। শুধুমাত্র গ্রাম্য মহিলাদেরই নয়, বাদুরিয়ার নিকটবর্তী কুখ্যাত যৌনপল্লীর যৌনকর্মীদেরও নিজের জালে ফাঁসিয়ে নিত। তারা গর্ভপাতের জন্য এলে তাদেরকে ভুল বোঝাতো নাদিরা আর তার দলবল, আর তারপর ঠিক সময় ডেলিভারি করিয়ে ফাঁদা হতো মৃত সন্তান প্রসবের গল্প। তুমি ঠিক বলছো তো? একেবারে ষোলানা সত্যি বলছি স্যার, আমি নিজে চোখে দেখেছি। কখন হয় এসব? রাতে রাতে স্যার, রাতে। কিন্তু কথায় বলে না, পাপ কোনোদিনও চাপা থাকে না, আর এক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল।
ঠিক আছে চল 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 সর্বনাশ কাঁদছে তো। আর এইসব নিয়ে কোনো চাপ নিস না, গাড়ি দৌড়নি তো বাচ্চা কানে এমনি থেমে যাবে। এখন চল তো, চল চল। শিশু পাচার চক্রের খবরটা পাওয়ার পর থেকেই আমি বেশ কয়েকদিন ওই এলাকায় খোঁজ খবর করেছি, আর আপনাদের বলছি খবরটা মিথ্যে নয়। তাহলে তো স্যার আমাদের আজকেই পুলিশকে জানানো উচিত। না, এখনই আমরা চালাচ্ছে এরকম ব্যবসা আপনি কতদিন ধরে চালাচ্ছিলেন? একদম মাঝে মাঝে উল্টে এই বাচ্চাগুলো কোথা থেকে এলো? আর কারা কারা জড়িত আছে আপনার সঙ্গে? কথা বলবেন না। গোপন সূত্রে আলোচনা করতো, বাইরে থেকে লোক আসতো এখানে, কিন্তু এখানে ওরা যে এইভাবে আলোচনা করতো গ্রামবাসী কিন্তু জানতো না যে এরকম এটা ষড়যন্ত্র হচ্ছে। গত সূত্রে এখানে সিআইডি রেড পড়ার পরে তারপরে জানা গেল যে অমুক জায়গায় এরকম এরকম কাজ হয়, কিন্তু তারপরে আমরা জানতে পারলাম যে অমুক জায়গায় এরকম এরকম চলছে দীর্ঘদিন ধরে, প্রায় 1-1.5 বছর।
হ্যাঁ আগে সাধারণ মানুষই ছিল, তারপরে হট করে এরকম হয়ে গেল। গত 1 বছর এটা এই জায়গা কিনেছে, ঘর বাড়ি সব কিছু করেছে। বুঝতে পারিনি, আজকে তার ফল পাওয়া যাচ্ছে। এখানে কি কাজ হতো কাকা জানেন? বাচ্চা পরিষ্কার বাচ্চা নষ্ট করে প্রথমত, আর এই বাচ্চা মায়েদের তোমার হচ্ছে বলে যে মৃত বাচ্চা হয়েছে বলে সেইগুলো সরিয়ে আরেক জায়গায় ট্রান্সফার করে, মানে ওই স্মল নার্সিংহোম, ওখান থেকে আবার বিক্রি হয়ে যায় বাচ্চাগুলো। নাজমার এই নিচে যে চেম্বার আছে, এই চেম্বারটা ভর্তি হয়। এই চেম্বারটা খুললে সে তো যে পায়খানা ঘরের ওর মধ্যে গেছে, ওখান থেকে বাচ্চা পাবে, এর মধ্যে বাচ্চা পুরো পাওয়া যাবে। শুধুমাত্র নাদিরা আর আবুলি নয়, এই শিশু পাচার চক্রে গ্রেপ্তার হয়েছেন এখনো পর্যন্ত মোট 17 জন। তাদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসকও আছে। তদন্ত চলছে, আর সেই সঙ্গে গ্রেপ্তারের তালিকাও ক্রমশ বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে দিনের পর দিন চুপিসারে এই ঘৃণ্য কাজ চলেছে? কেন আগে কেউ টের পায়নি? কেন অগণিত মহিলারা প্রতারিত হলেও ঘুণাক্ষরে জানতে পারেনি প্রশাসন? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে? সর্ষের মধ্যে সেই ভূতকে টেনে বার করার দায়িত্ব পুলিশের, কিন্তু আমাদেরকেও দায়িত্ব নিতে হবে। নিজে সাবধান হয়ে আশেপাশে সবাইকে সাবধান করতে হবে, নইলে কিন্তু মানুষের মুখোশধারী সেই নরপিশাচ দলের ঘৃণ্য নোংরা খেলা আবার শুরু হবে। খবরের কাগজে সবটা লেখা থাকে না, আর সে সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।